গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন চার্লস ডিকেন্সের লেখা এ ক্রিসমাস ক্যারল। আজ রয়েছে এর তৃতীয় পর্ব। স্যার, আপনি কি সেই ভূত যার আসার কথা আমাকে জানানো হয়েছে? বললেন স্ক্রুজ। হ্যাঁ, আমি সেই ভূত। কণ্ঠস্বরটা বেশ মিষ্টি আর শান্ত, একেবারে কাছে দাঁড়িয়ে আছে, অথচ কথা বলছে যেন অনেক দূর থেকে। তো আপনি কি, মানে আমি বলতে চাইছি, কোন জাতের ভূত? জানতে চাইলেন স্ক্রুজ। আমি অতীতকালে ক্রিসমাসের ভূত। সুদূর অতীতের? না, তোমার অতীতের। হঠাৎ অদ্ভুত একটা ইচ্ছে জাগলো স্ক্রুজের। কেউ যদি জিজ্ঞেস করে কেন জাগলো, তিনি বলতে পারবেন না, স্রেফ জাগলো এই আর কি। ভূতটাকে টুপি পরা অবস্থায় দেখার ইচ্ছে হলো তার, এবং কথাটা মনে হবার প্রায় সাথে সাথেই তিনি অনুরোধ করলেন ভূতটাকে। কি বললে? ধমকে উঠল ভূতটা। দয়াপরবশ হয়ে তোমার জন্য যে আলো নিয়ে এলাম, তোমার নোংরা হাতে এত শিগগিরই সেটাকে নিভিয়ে দিতে চাও? তোমার মতো নোংরা মনের মানুষরাই তো তৈরি করেছে এই টুপি। তোমাদের জন্যই তো বাধ্য হই এই টুপি মাথায় দিতে। তখন আলোটা ঢাকা পড়ে যায়, তোমাদের সুপথে আনার আর কোনো উপায় থাকে না। ভূতটার এই তত্ত্ব কথা স্ক্রুজের মোটেই ভালো লাগলো না। ভূতের টুপি তৈরি করার ব্যাপারে আবার তার কি ভূমিকা থাকতে পারে? তবে ভূতটাকে আর বিরক্ত করবে না মনে মনে এটা ঠিক করে সবিনয় জানতে চাইলেন তার আগমনের কারণ। আমি এসেছি তোমার মঙ্গলের জন্য, জবাব দিল ভূত। ভূতটার কথা শুনে এমন ভাব করলেন স্ক্রুজ যেন কৃতার্থ হয়েছেন, কিন্তু মনে মনে ভাবলেন, রাত জেগে ভূতের বকবক শোনার চেয়ে ঘুমালেই তো মঙ্গল হতো বেশি। স্ক্রুজের মনে কথাটা বুঝতে পেরেই যেন ভূতটার সাথে সাথে বলে উঠল, ঠিক মঙ্গলের জন্য নয়, আমি আসলে এসেছি তোমাকে শুধরাতে। এখন আমার দিকে মনোযোগ দাও। কথা বলতে বলতে সবল একটা হাত বাড়িয়ে দিয়েছিল ভূতটা। এবার সে হাত ধরে ফেলল স্ক্রুজের একটা বাহু। ওঠো, চলো আমার সাথে। একসাথে অনেকগুলো কথা বলতে চাইলেন স্ক্রুজ। বলতে চাইলেন রাতের এই সময়টা হাঁটার পক্ষে মোটেই উপযুক্ত নয়। আবহাওয়া খুব একটা ভালো যাচ্ছে না। এখন বাইরে যাওয়ার চেয়ে বরং বিছানার উষ্ণতায় নিজেকে সঁপে দেওয়াটাই সমীচীন। বেশ কয়েকদিন আগেই তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে, অথচ এই মুহূর্তে তার পরনে আছে শুধু পাতলা একটা গাউন, মাথায় নাইট ক্যাপ, পায়ে একজোড়া চটি। কিন্তু ভূতের সাথে তর্ক করে লাভ নেই বুঝে একটা দীর্ঘশ্বাস গোপন করে উঠে দাঁড়ালেন স্ক্রুজ। ভূতটা সোজা এগিয়ে গেল জানালার দিকে। চমকে উঠে তার টিউনিকের একটা প্রান্ত চেপে ধরলেন তিনি। বললেন, দেখুন, আমি অতি সামান্য মরণশীল মানুষ। আপনার পড়ে যাওয়ার ভয় না থাকলেও আমার তো সেই ভয় আছে। আমার হাতটা শুধু আলতো করে চেপে ধরে ওখানে। স্ক্রুজের হৃৎপিণ্ডের জায়গাটা নির্দেশ করল ভূতটা। তাহলে আর পড়ে যাবার ভয় থাকবে না। কথা বলতে বলতেই দেয়াল পেরিয়ে ফাঁকা একটা জায়গায় এসে পৌঁছলেন স্ক্রুজ। চোখের পলকে উধাও হয়েছে শহর। চারপাশে বারবার তাকিয়েও তার কোনো চিহ্ন দেখতে পেলেন না। জায়গাটার দুই পাশেই শস্যক্ষেত। শহরের সাথে উধাও হয়েছে আঁধার আর কুয়াশা। ঠান্ডা এখানেও আছে, রাস্তার উপরে বরফ পড়ে আছে এখানে সেখানে, কিন্তু একেবারে ঝকঝক করছে চারদিক। হায় ঈশ্বর! নিজের অজান্তেই হাততালি দিয়ে উঠলেন স্ক্রুজ। এটাই তো আমার দেশ, এখানেই কেটেছে আমার শৈশব। নরম চোখে তার দিকে চাইল ভূতটা। আলতোভাবে স্ক্রুজকে ধরে আছে সে। প্রায় মেয়েদের মতো নরম তার হাতের তালু, অথচ সেই স্পর্শে যেন রয়েছে দীর্ঘ অভিজ্ঞতার অনুভব। বাতাসে ভেসে বেড়াচ্ছে অনেক রকম সুগন্ধ। এর প্রত্যেকটাকেই সে আলাদা আলাদাভাবে চেনে। প্রত্যেকটার সাথেই জড়িয়ে রয়েছে হাজারটা চিন্তা, আশা, আনন্দ, বেদনা আর উৎকণ্ঠা, যেসব সে বিস্মিত হয়েছে অনেক আগে। তোমার ঠোঁট থরথর করে কাঁপছে, বলল ভূত। আর গালের ওপরে ওগুলো কি? বিড়বিড় করে স্ক্রুজ জানালেন যে ওগুলো ফুসকুড়ি। তারপরে এগোবার জন্য মিনতি করলেন ভূতটাকে। সে যেখানে নিয়ে যাবে সেখানেই যেতে রাজি আছেন তিনি। রাস্তা চিনতে পারছো?
জানতে চাইল ভূত। শুধু চেনা? চেঁচিয়ে উঠলেন স্ক্রুজ। আমার চোখ বেঁধে দিলেও যেতে পারবো এই রাস্তা দিয়ে, অথচ এতগুলো বছর কিনা ভুলেছিলে এখানকার কথা, বলল ভূত। চলো এগুলো যাক। রাস্তার পাশ দিয়ে হেঁটে চলল দুজনে। প্রত্যেকটা বাড়ির দরজা, খুঁটি, গাছ চিনতে পারলেন স্ক্রুজ। অবশেষে বেশ কিছুটা সামনে দেখা গেল একটা গঞ্জের মতো জায়গা। কাছেই একটা সেতু, একটা গির্জা, বাঁক নিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী। বালকদের পিঠে নিয়ে এগিয়ে চলেছে কয়েকটা টাট্টু ঘোড়া। ছেলেগুলো আবার গরুর গাড়িতে বসে থাকা আরেক দল ছেলের উদ্দেশ্যে চেঁচাচ্ছে। প্রাণোচ্ছল ছেলেগুলো চেঁচাতে চেঁচাতে শেষমেশ গান জুড়ে দিল। তাদের গান শুনতেই যেন শস্যকে দুলিয়ে দিয়ে হাজির হলো বাতাস। এগুলো কিন্তু অতীতকালে ছেলেদের ছায়া, এদের কেউ আর এখন অত ছোট নেই, বলল ভূত। সুতরাং বুঝতেই পারছো, আমাদের উপস্থিতি ওরা মোটেই টের পাবে না। এগিয়ে আসতে লাগলো ছেলেগুলো। একেবারে কাছে আসতে অবাক হয়ে স্ক্রুজ দেখলেন সবাই তারা অত্যন্ত পরিচিত, এমনকি প্রত্যেকের নামও মনে আছে। কিন্তু এদের চোখে এত আনন্দ হলো কেন? কেন চকচক করে উঠল এতদিনের ঠান্ডা চোখ জোড়া? ওরা পাশ দিয়ে এগিয়ে যেতেই বুকটাই বা অমন মোচড় দিয়ে উঠল কেন? পরস্পর পরস্পরকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছে ওরা, কিন্তু ক্রিসমাসে তো তার কিছু যায় আসে না। ক্রিসমাস কোনো কাজে লেগেছে তার? তবু ওদের মুখের এই ক্রিসমাস শুভেচ্ছা শুনে অদ্ভুত এক ভালো লাগার আবেশে অন্তরটা আপ্লুত হয়ে উঠছে কেন? স্কুলটা কিন্তু এখনো সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়নি, বলল ভূত। একটা ছেলে রয়ে গেছে এখনো, যাকে তার সহপাঠীদের কেউই পছন্দ করে না। ছেলেটি তার পরিচিত, বলে ফুপিয়ে উঠলেন স্ক্রুজ। এবারে বড় রাস্তা ছেড়ে অতি পরিচিত একটা গলি ধরে এগিয়ে চলল দুজনে। কিছুক্ষণের মধ্যেই পাওয়া গেল ফিকে লাল রঙের ইটের তৈরি একটা দালান। ছাদের ওপর ওয়েদার সহ ছোট্ট একটা গম্বুজ, আর সেই গম্বুজের সাথে ঝুলছে একটা ঘণ্টা। দালানটা বেশ বড় হলেও অযত্ন আর অবহেলার শিকার। প্রায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে প্রশস্ত অফিসগুলো। নোনা ধরেছে দেয়ালে, ভেঙে গেছে জানালা, দরজা পাল্লা পচে প্রায় খসে পড়ার অবস্থা। পাশেই শূন্য আস্তাবলে কক কক করতে করতে ঘুরে বেড়াচ্ছে মুরগির দল। কোচ হাউস আর ছাউনিগুলো ঢেকে গেছে ঘাসের জঙ্গলে। বাড়ির মতো অবস্থা দালানটার ভেতরেও। স্যাঁতস্যাঁতে দেয়ালওয়ালা সারি সারি ঘর, কিন্তু কোনোটাই সাজানো গোছানো নয়। গা ছমছম করা একটা শূন্যতা যেন জড়িয়ে আছে দালানটাকে। ভূতটার সাথে হলঘর পেরিয়ে পেছন দিকের একটা দরজার কাছে গিয়ে দাঁড়ালেন স্ক্রুজ। আস্তে করে খুলে গেল দরজাটা। স্ক্রুজ দেখলেন বিষণ্ণতার চাদর মুড়ি দেওয়া লম্বা ফাঁকা একটা ঘর। সারি সারি ডেস্কগুলো ঘরটার শূন্যতাকে আরও প্রকট করে তুলেছে। চারপাশে জনপ্রাণী কোনো চিহ্ন নেই, শুধু কোণের দিকে একটা ডেস্কে বসে পড়াশোনা করছে ছোট্ট একটা ছেলে। আস্তে করে একটা ডেস্কে বসে পড়লেন স্ক্রুজ। চোখের সামনে নিজের বিস্মৃত প্রায় শৈশবকে দেখে কাঁদতে লাগলেন নিঃশব্দে। ক্ষীণতম কোনো প্রতিধ্বনি ভেসে আসছে না বাড়ির কোথাও থেকে। প্যানেলের পেছন থেকে চি চি করছে না কোনো ইঁদুর, টিপ টিপ করে পানি পড়ছে না ওয়াটার স্পাউট থেকে, খসখস করছে না পপলারের পাতা, মৃদুমন্দ বাতাসে দুলছে না ভায়ারের দুয়ার, খুটখাট শব্দ নেই ফায়ার প্লেসে। ভীষণ এই নিস্তব্ধতা আরও উতলা করে তুলল স্ক্রুজকে। চোখ বেয়ে পানি পড়তে লাগলো দরদর করে। তার বাহুর উপরে একটা হাত রাখলো ভূতটা। আঙুল নির্দেশ করলো নির্দিষ্ট মনে পাঠরত বালক স্ক্রুজের দিকে। হঠাৎ জানালার কাছে দেখা গেল বিদেশি পোশাক পরা একটা লোককে। পিঠে কাঠ বোঝায় একটা গাধার লাগাম ধরে আছে সে। কোমরবন্ধের সাথে ঝুলছে একটা কুড়াল। আরে, এ তো আলী বাবা! আনন্দে চিৎকার দিয়ে উঠলেন স্ক্রুজ। হ্যাঁ, আলী বাবা। বুড়োকে আমি ভালো করে চিনি। অনেকদিন আগের এক ক্রিসমাসে ওই ছেলেটার সামনে হাজির হয়েছিল সে, আর ভ্যালেন্টাইন আর তার বুনো ভাই অর্শন। কিছুক্ষণ পর সবাই মিলে চলে গিয়েছিল ওইদিকে। আর দামেস্কের তরুণের কাছে গভীর নিদ্রায় শায়িত লোকটার নাম যেন কি? ওকে আপনি দেখেননি? আর সেই যে ভূতটা,
সুলতানের সহিসকে ঝুলিয়ে রেখেছিল মাথা নিচের দিকে করে। বেশ করেছিল, কি দরকার ছিল বেটা রাজকুমারীকে বিয়ে করার? শৈশব নিয়ে একেবারে মেতে উঠলেন স্ক্রুজ। হাসি আর কান্নার মাঝামাঝি এক অদ্ভুত গলায় কথা বলে চললেন তিনি। শহুরে ব্যবসায়ী বন্ধুরা এই অবস্থা তাকে দেখলে খুবই অবাক হতো। ওই তো সেই তোতা পাখিটা, আবার চেঁচিয়ে উঠলেন স্ক্রুজ। সবুজ শরীর আর হলুদ লেজ, মাথার একেবারে উপর দিকে লেটুসের মতো কি যেন একটা জিনিস। ওই তো রবিনসন ক্রুসোকে সে বলে বেচারি। দ্বীপের চারপাশটা ঘুরে আমার বাসায় ফিরতেই রবিনসন ক্রুসোকে উদ্দেশ্য করে বলে ওঠে সে, কোথায় গিয়েছিলে? নিশ্চয় তুমি চেনো তোতাটাকে। আর ওই যে ফ্রাইডে, প্রাণ ভয় ছুটে চলেছে ছোট্ট খাড়িটার দিকে। আয় ফ্রাইডে, আয় বেটা। অনেকক্ষণ ধরে এভাবে এক নাগারে কথা বলার পর বালক স্ক্রুজের দিকে তাকিয়ে আহা বেচারি বলেই আবার কেঁদে উঠলেন তিনি। শেষমেশ চোখ মুছে হাত দুটোকে পকেটে ঢুকিয়ে বললেন, ইস, যদি সে কাজটা করতাম, কিন্তু এখন আর তা কোনো মতেই সম্ভব নয়। অনেক দেরি হয়ে গেছে। কি ব্যাপার জানতে চাইল ভূত। না, বললেন স্ক্রুজ, কিছু না। গত রাতে একটা ছেলে আমার দরজার কাছে এসে ক্রিসমাস ক্যারল গাইছিল। আজ তাকে কিছু দেওয়ার ইচ্ছে হচ্ছে আমার। কি যেন চিন্তা করে হেসে উঠল ভূতটা। তারপর হাত নাচিয়ে বলল, চলো আরেকটা ক্রিসমাস দেখা যাক। ভূতের কথাটা শেষ হতে না হতেই খানিকটা বড় হয়ে গেল বালক স্ক্রুজ। ঘরটা হয়ে গেল আরো অন্ধকারাচ্ছন্ন, আরো নোংরা। অদৃশ্য হয়ে গেল প্যানেলের কিছু অংশ, ফেটে গেল জানালার পাল্লা, ছাদ থেকে প্লাস্টার খসে বেরিয়ে পড়ল নিচের ইট। বালক স্ক্রুজ কিন্তু এসব পরিবর্তনে কিছুই টের পেল না। অন্য দিনগুলোর মতোই আজও সে একাকী। তবে আজ পড়াশোনায় মগ্ন নয় সে, পায়চারি করছে ঘরটার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। ভূতটার দিকে চাইলেন স্ক্রুজ, তারপর দরজার দিকে। দরজা খুলে গেল, ছুটে এসে ঘরে ঢুকলো ছোট্ট একটি মেয়ে। দু হাতে তার গলা জড়িয়ে চুমো খেতে খেতে ডাকতে লাগলো ভাই ভাই বলে। আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি বলে হাততালি দিয়ে হেসে উঠল সে। হ্যাঁ, বাড়ি যাবে তুমি, বাড়ি বাড়ি বাড়ি। বাড়ি, বলল ছেলেটা। হ্যাঁ, আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল মেয়েটির মুখ। বাড়ি যাবে তুমি, চিরদিনের জন্য আর কখনোই তোমাকে পালাতে হবে না। এক রাতে শুতে যাবার আগে বাবা আমার সাথে এমন গল্প জুড়ে দিলেন যে সাহস করে বলেই ফেললাম তোমাকে ফিরিয়ে নিয়ে যাবার কথা। রাজি হলেন বাবা। ওই দেখো, তোমার জন্য গাড়ি পাঠিয়েছেন, আর কখনোই তোমাকে আসতে হবে না এখানে। খুব মজা হবে এবার ক্রিসমাসে। এমন আনন্দ করব যেমন পৃথিবীতে আর কেউ কখনো করেনি। বেশ পাকা পাকা কথা শিখেছিস তো তুই, বলল বালক। আবার হাততালি দিয়ে হেসে উঠল মেয়েটি। পায়ের পাতার ভর দিয়ে জড়িয়ে ধরতে চাইল ভাইকে। তারপর টেনে নিয়ে যেতে লাগলো হাত ধরে। উপায়ন্তর না দেখে ছেলেটিও নিজেকে সমর্পণ করল বনের এই শিশুসুলভ চপলতায়। মেয়েটির সৌন্দর্য দেখে মনে হয় যেন কারো নিঃশ্বাসের ছোঁয়াতেও বিবর্ণ হয়ে যেতে পারেও, বলল ভূত। তবে ওর অন্তরটা ছিল চিরদিনই বড়। হ্যাঁ, বললেন স্ক্রুজ, ঠিকই বলেছ। ও মারা গেছে বড় হয়ে, বলল ভূত। খুব সম্ভব বাচ্চা কাচ্চাও ছিল। একটা ছেলে, বললেন স্ক্রুজ। ঠিক, বলল ভূত। তোমার ভাগ্নে? ভূতের এই কথায় কেন যেন সামান্য অস্বস্তি বোধ করলেন স্ক্রুজ। তারপর বললেন, হুম। এদিকে স্কুলটা ছেড়ে আসার প্রায় সাথে সাথে দুজনে পৌঁছে গেছে শহরের এক রাস্তায়। চারপাশে ছুটে চলেছে ব্যস্ত মানুষ, গাড়ি ঘোড়া। এক গাড়ি আরেক গাড়িকে পেছনে ফেলে এগিয়ে যাবার প্রতিযোগিতায় মত্ত। আর সবকিছুর মিলিত কোলাহলে গমগম করছে জায়গাটা। দোকানপাটগুলো সাজসজ্জার দিকে চোখ পড়তেই বোঝা যাচ্ছে ক্রিসমাস আসন্ন। সন্ধ্যা পেরিয়ে গেছে, জ্বলে উঠেছে রাস্তার দুপাশের বাতি। একটা গুদামের দরজার কাছে থেমে গেল ভূতটা। জানতে চাইল, স্ক্রুজ এটাকে চেনেন কিনা? চিনি মানে?
উত্তেজনা চেঁচিয়ে উঠলেন স্ক্রুজ। এখানেই তো আমার কর্মজীবনে হাতে খড়ি। দুজনে ঢুকে পড়ল গুদামের ভেতর। একটা হাই রিস্কের পেছনে বসে আছে একটা বুড়ো, মাথায় পরচুলা। ডেস্কটা এত উঁচু যে বুড়ো আর ইঞ্চি দুয়েক লম্বা হলেই তার মাথা ঠুকে যেত ছাদের সঙ্গে। ভীষণ উত্তেজিত হয়ে চিৎকার দিয়ে উঠলেন স্ক্রুজ। আরে, এ তো বুড়ো ফেজিওদিক! ঈশ্বর ওকে শান্তিতে রাখুন, ভাবতেই পারিনি আবার কখনো দেখব বুড়োকে। হাতে ধরা কলমটা নামিয়ে রেখে ঘড়ি দেখল ফেজিওয়েক। 7টা বাজে। হাত দুটো ঘষে ওয়েস্ট কোটটা টেনে টুনে ঠিক করলো বুড়ো। প্রফুল্ল স্বরে বলে উঠল, এবনেজার, ডিক, এসো, এদিকে এসো। দেখা গেল স্ক্রুজ এখন যুবক। সঙ্গে শিক্ষানবিশের সাথে ধীরে ধীরে এগিয়ে এলো সে। ওর আসল নাম ডিক উইলকিন্স। ভূতকে বললেন স্ক্রুজ। খুব ভালোবাসতাম ওকে। আরে, এই যে সত্যি ডিক! কেমন আছিস রে? শুনতে পাচ্ছিস আমার কথা? শোনো বাছারা, বলল ফেজিউইক, আজ রাতে আর কোনো কাজ করতে হবে না। ক্রিসমাস ডিক, ক্রিসমাস অ্যাবনেজার। চলো, এবার ঝটপট তুলে দেওয়া যাক শাটারগুলো। জোরে হাততালি দিয়ে উঠল বুড়ো। যে দ্রুততার সাথে ওরা শাটার তোলা কাজটা শেষ করলো তার চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। বুড়োর কথা শেষ হতে না হতেই শাটার হাতে তীর বেগে তারা ছুটে গেল রাস্তায়। 1, 2, 3 শাটার তুলতে লাগলো তারা। 4, 5, 6 শাটারগুলো আটকে দিল পরস্পর। 7, 8, 9, 12 গোনা শেষ করার আগেই 9টা শাটার তুলে দিয়ে ফিরে এলো তারা। হাঁপাতে লাগলো রেসের ঘোড়ার মতো। বাহ! চিৎকার ছেড়ে লাফিয়ে উঠল বুড়ো ফেজিউইক। এবার ঝটপট জায়গাটা পরিষ্কার করে ফেলো দেখি বাছারা, অনেক জায়গার দরকার হবে আমাদের। হাত লাগাও ডিক, ঝটপট এবনেজার। এবারেও ছোকরা দুটো দেখিয়ে দিল পরিষ্কার করা কাকে বলে। পরিষ্কার করা যায় এমন কিছুই বাদ রাখল না তারা। সমস্ত টুকিটাকি ঢুকিয়ে ফেলল বস্তায়, যেন আর কখনই বের করার দরকার পড়বে না ওগুলো। সারা মেঝে দিয়ে পানি ঢেলে ঝাড় দিয়ে দিল, কমিয়ে দিল বাতি, কাঠ সাজিয়ে রাখলো ফায়ার প্লেসে। সব কাজই যেন হয়ে গেল চোখের পলকে। প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে ফেসবুক শুধুই দেখল গুদামটা পরিবর্তিত হয়ে গেল বলরুমে। একটু পরেই স্বরলিপির খাতা হাতে ঘরে ঢুকল এক বেহালা বাদক। তারপর এক মুখ হাসি নিয়ে মিসেস ফেজিউইক। তার পেছনে পেছনে ফেজিউইকের 3 মেয়ে, তাদের পেছনে প্রেম কাতর 6 যুবক। আর তাদের পরে এলো আর সবাই। পরিচারিকা সাথে করে নিয়ে এসেছে তার রুটিওয়ালি খালাতো বোনকে। রাধুনী সাথে করে নিয়ে এসেছে তার ভাইয়ের অন্তরঙ্গ বন্ধু গোয়ালাকে। রাস্তার ওপাশে ছেলেটা এসে লুকানোর চেষ্টা করছে তার পাশের বাড়ির মেয়েটির পিছনে। এভাবেই আসছে সবাই একের পর এক। কেউ লজ্জিত মুখে, কেউ গটগট করে, কেউ চমৎকার ভঙ্গিতে, কেউ বৃষ্টিভাবে, কেউ অন্যকে ধাক্কাতে ধাক্কাতে, আবার কেউ বা কাউকে টানতে টানতে। এরপরেই শুরু হলো নাচ। বেশ কিছুক্ষণ পর চমৎকার বলে হাততালি দিয়ে সবাইকে থামার ইঙ্গিত করল বুড়ো ফেজিউইক। বেহালাবাদক ছুটে গিয়ে মুখ ডুবিয়ে দিল পোর্টারের পাত্রে। তারপর আবার শুরু হলো তার বাজনা। যেন আগে সে ক্লান্ত শ্রান্ত বেহালাবাদক আর সে নয়। তার জায়গায় এসে দাঁড়িয়েছে তরতাজা এক নতুন বেহালাবাদক। বেহালাবাদকের সাথে যোগ না দিলেও পরে আবার নাচল সবাই, থামলো, আরও নাচল। আর এই নাচের ফাঁকে ফাঁকে এলো কেক, নেগাস, বিশাল এক টুকরো ঠান্ডা রোস্ট, আলু আর বাঁধাকপির সহযোগে ঠান্ডা মাংস, কিমার চপ আর প্রচুর পরিমাণে বিয়ার। সবশেষে স্ত্রীকে নিয়ে নাচতে লাগলো বুড়ো ফেজিউইক। মজার ব্যাপার, এই বয়স্য নাচের অনেক রকম কসরত দেখালো তারা, এবং নিখুঁতভাবে। অবশেষে রাত 11টায় ভাঙল এই পারিবারিক বরনাচের আসর। দরজার এক পাশে গিয়ে দাঁড়ালো ফেজিউইক, আরেক পাশে তার স্ত্রী। একে একে সবাই ম্যারি ক্রিসমাস জানালো ফেজিউইক দম্পতিকে, তারপর বিদায় নিল। রয়ে গেল শুধু 2 শিক্ষানবিশ। ফেজিউইক দম্পতির সাথে হাত মিলিয়ে মেরি ক্রিসমাস জানালো তারাও।
তারপর গিয়ে শুয়ে পড়ল গুদাম ঘরের পেছন দিকে। পুরো সময়টা একেবারে অনড় হয়ে রইলেন স্ক্রুজ। আসলে যুবক স্ক্রুজকে দেখতে দেখতে হারিয়ে ফেলেছিলেন নিজেকে। সেদিনের প্রত্যেকটি কথা, প্রতিটি মুহূর্ত মনে পড়ে গেছে তার। ডিক আর যুবক স্ক্রুজ মুখ ফিরিয়ে নিতেই কেবল তার মনে পড়ল পাশে দাঁড়ানো ভূতটার কথা। তাকাতেই দেখলেন জলজলে চোখে তার দিকে চেয়ে আছে ভূতটা। ওদিকে বিছানায় শুয়ে ফেসবুকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে ডিক আর যুবক ক্রুজ। এই তুচ্ছ ব্যাপারে দেখছি কৃতজ্ঞতার অন্ত নেই ওদের, বলল ভূত। তুচ্ছ ব্যাপার, বললেন স্ক্রুজ। নয়তো কি, পুরো অনুষ্ঠানটির জন্য কতই বা খরচ হয়েছে বুড়োর? 3 কিংবা বড়জোর 4 পাউন্ড। তাহলে খরচের তুলনায় প্রশংসা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? না, রাগত গলায় বললেন স্ক্রুজ। মোটেই বেশি হচ্ছে না। এই পৃথিবীতে ফেসবুকদের মতো মানুষ অত্যন্ত বিরল। স্রেফ কথা বলে তারা মানুষকে আনন্দিত করে তুলতে পারে। ব্যাপারটা এতই নির্মূলক যে অর্থ দিয়ে তার মূল্য নিরূপণ করা যায় না। অবশ্য এসব আপনি ঠিক বুঝবেন না। থামলেন স্ক্রুজ। কি ব্যাপার, জানতে চাইল ভূত। তেমন কিছু নয়, জবাব দিলেন স্ক্রুজ। উহ, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, জিদের সুরে বলল ভূত। না, বললেন স্ক্রুজ। এইমাত্র আমার কেরানির সাথে 2-1টা কথা বলতে ইচ্ছে হয়েছিল, ব্যাস, আর কিছু নয়। ওদিকে বাতি নিভিয়ে দিল যুবক স্ক্রুজ। প্রায় সাথে সাথে দুজনে এসে দাঁড়ালো খোলা আকাশের নিচে। আমার সময় শেষ হয়ে আসছে, বলল ভূত। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। কথাটা আপন মনে বললেও তৎক্ষণাৎ ঘটল একটা ঘটনা। আবার দেখা গেল স্ক্রুজকে। বয়স আরও বেড়েছে। চঞ্চল চোখ জোড়া ঘুরে বেড়াচ্ছে চারপাশে। কমনীয়তা মুছে গিয়ে মুখে ফুটে উঠেছে লোভের ছাপ। শোকের পোশাক পরে পাশে বসে আছে সুন্দরী একটি মেয়ে। 2 চোখ বেয়ে পানি ঝরছে তার। আমার জন্য আর কিছু যায় আসে না তোমার, নরম গলায় বলল মেয়েটিকে। একটা নতুন জিনিস আমার জায়গায় দখল করে বসেছে। এতদিন ধরে তোমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, তোমাকে সুখী দেখতে চেয়েছি। এখন সেই জিনিসই যদি তোমাকে সুখ আর আনন্দ দিতে পারে, দুঃখ পাবার কিছুই থাকবে না আমার। জিনিসটা কি শুনি? সে এক মহামূল্যবান জিনিস। তুমি যাই বলতে চাও না কেন, একথা সত্যি যে পৃথিবীতে দারিদ্র্যের চেয়ে ভয়াবহ আর কিছুই নেই। পৃথিবীকে তুমি বড় বেশি ভয় পাও, তাই না? বলল মেয়েটি। আর সেজন্যই ধীরে ধীরে সমস্ত সদ্গুণ হারিয়ে তোমার মাথায় এখন শুধু লাভের চিন্তা। তার চেয়ে বলো, আগের চেয়ে অনেক চালাক হয়েছে আমি। তাতে কি এমন ক্ষতি হয়েছে? তোমাকে তো আমি এখনো ঠিক আগের মতোই ভালোবাসি। মাথা ঝাঁকালো মেয়েটি। বলো, বাসি না? আজ মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যখন তুমি আমাকে পাগলের মতো ভালোবাসতে। তখন অনেক গরিব ছিলে তুমি। আমরা স্বপ্ন দেখতাম পরিশ্রম করে ফুলে ফলে সাজিয়ে তুলব জীবনটা। তারপর ধীরে ধীরে বড়লোক হয়ে উঠলে তুমি, বদলাতে শুরু করলে। এখন তো তোমাকে মনে হয় অনেক দূরের কোনো মানুষ। দেখো, মানুষ ধীরে ধীরে বদলাবেই। তখন আমি ছিলাম নেহাত একটা বালক। এতদিন পরেও কি আমাকে তখনকার মতো থাকতে বলাটা ঠিক? অর্থাৎ তুমি টের পাচ্ছ যে অনেক বদলে গেছো তুমি, বলল মেয়েটি। কিন্তু আমি আগের মতো থাকাতেই পার্থক্য সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে। তাছাড়া আজ যে কথাগুলো তোমাকে বলেছি সেসব আমি কোনোদিন ভাবিনি। একটা কথাও আমি উত্তেজনার মাথায় বলছি না। যাই হোক, যদি চাও খুশি মনে আমি তোমাকে যুক্তি দিতে পারি। আমি কি কখনো মুক্তি চেয়েছি? মুখ ফুটে অবশ্য কখনো চাওনি। তাহলে চেয়েছো পরিবর্তিত আচরণের ভেতর দিয়ে, পরিবর্তিত মনের মাধ্যমে। একসময় আমিই ছিলাম তোমার নেশা, তোমার ভরসা। এখনো কি তাই আছি? কিছু কিছু পার্থক্য আছে যেগুলো একবার তৈরি হয়ে গেলে আর খোঁজানো সয় না। ঠিক তেমনি একটি পার্থক্য তৈরি হয়েছে আমাদের মাঝে। সত্যি করে বলো তো, আবার কি তুমি আগের মতো আমাকে জয় করবার চেষ্টায় ঝাঁপিয়ে পড়তে পারো? পারো না স্ক্রুজ, পারো না। কথাগুলোর বাস্তবতা স্তম্ভিত করে দিল স্ক্রুজকে। কোনো উত্তর জোগালো না তার মুখে। খানিক পর বিড়বিড় করে সে বলল,
বুঝতে ভুল করছো তুমি। না, ভুল আমি করিনি, বলল মেয়েটি। বরং যা ভাবছি তার উল্টোটা ভাবতে পারলেই আমার বরং ভালো লাগতো। অবশ্য আমি এটা বিশ্বাস করি যে আমার কাছ থেকে মুক্তি পাবার পর তুমি হয়তো যৌতুক না নিয়েও কোনো মেয়েকে বিয়ে করে বসতে পারো। যদি সত্যিই তাই করো, সেটা হবে তোমার মুহূর্তের ঝোঁকের ফল, তোমার স্বাভাবিক আচরণের বিরুদ্ধাচরণ। পরে সারাটা জীবন তোমার কাটবে অনুশোচনা করে। যাই হোক, আমি মুক্তি দিয়ে দিচ্ছি তোমাকে। খুশি মনেই একসময় তুমি আমাকে সত্যিই ভালোবাসতে। এই স্মৃতি আমার জন্য অনেক। কি যেন বলতে চাইলে স্ক্রুজ, কিন্তু তার আগেই মুখ ঘুরিয়ে নিয়ে আবার কথা বলতে লাগলো মেয়েটি। হয়তো কিছুদিন তুমি মনে রাখবে আমাদের ভালোবাসার কথা, তারপর ভুলে যাবে। দুঃস্বপ্ন ভেঙে যাওয়ার পর যেমন খুশি হয় মানুষ, তেমনই খুশি হয়ে উঠবে। যাই হোক, যে জীবন নিয়ে তুমি সুখী হতে চাইছো তাতে সত্যি সত্যি সুখ খুঁজে পাও, এ কামনাই করি। চলে গেল মেয়েটি। ভূত, বললেন স্ক্রুজ। যথেষ্ট হয়েছে, আর কিছু দেখানোর দরকার নেই। এবার বাড়ি চলুন। আমার উপর অত্যাচার চালিয়ে কোনো আনন্দ পেতে চাইছেন আপনি? আর একটা দৃশ্য, বলল ভূত। না, চিৎকার করে উঠলেন স্ক্রুজ। আর একটাও না, আর কিছু দেখতে চাই না আমি। কিন্তু কোনো কথা শুনল না ভূত। সবল বাহুর শক্ত বাঁধনে জড়িয়ে ধরল স্ক্রুজকে। ধীরে ধীরে আবার বদলে গেল দৃশ্যপট। দেখা গেল একটা ঘর। খুব বড় নয় ঘরটা, খুব সুন্দরও নয়, কিন্তু প্রথম দৃষ্টিতেই মনে হয় শান্তি যেন বাসা বেঁধে আছে এখানে। ফায়ারপ্লেসের পাশে বসে আছে অত্যন্ত সুন্দরী একটি মেয়ে। একটু আগে স্ক্রুজের সাথে যে মেয়েটি কথা বলছিল, এ অনেকটা তারই মতো দেখতে। তবে এখন সে পুরোদস্তুর মহিলা। সামনেই বসে আছে তার মেয়ে। সারা ঘর ফেটে পড়ছে কোলাহলে, কারণ আরও ছেলে মেয়ে আছে ঘরে। যদিও মানসিকভাবে বিক্ষুব্ধ থাকায় স্ক্রুজ তাদের খেয়াল করেননি। ভীষণ চিৎকার করছে বাচ্চাগুলো। সেই যে কবিতায় আছে না, 40টা বাচ্চা আচরণ করছে একটা বাচ্চার মতো, এরা ঠিক তার উল্টো। এদের একটাই বাচ্চা চেঁচাচ্ছে 40টা বাচ্চার সমান, অথচ এত চিৎকারেও বিরক্ত হচ্ছে না মা আর মেয়ে। হাসছে তারা দুজনেই। দেখতে তারাও যোগ দিল বাচ্চাগুলোর সাথে। ধাক্কা দিয়ে দুজনকেই মেঝেতে ফেলে দিল বাচ্চার দল। তারপর শুরু হলো অত্যাচার। কেউ চুল ধরে টানতে লাগলো, কেউ চিমটি কাটলো, কেউ বা আবার লাফাতে লাগলো গায়ের ওপর চড়ে। আহা, আমি যদি ওই বাচ্চাগুলোর একজন হতাম, ভাবলেন স্ক্রুজ। কিন্তু ওরকম অত্যাচার করা তো সম্ভব হতো না আমার পক্ষে। উফ, কিছুই করতে পারতাম না আমি। পৃথিবীর যাবতীয় সম্পদের বিনিময়ে সোনালি ওই চুলের গুচ্ছ ধরে আমি টানতাম না। তবে অত্যাচার ছাড়াও আরও অনেক কিছু করছে বাচ্চারা, যেগুলো করতে ভালোই লাগতো আমার। ভালো লাগতো ওকে চুমু খেতে, ভালো লাগতো ওর দীর্ঘ ভ্রুর দিকে চেয়ে থাকতে। বেনি খুলে এলোমেলো করে দিতেও মন্দ লাগতো না। মোট কথা, আমি ওর কাছে যেতে চাই শিশুর শরীরে পূর্ণবয়স্ক মানুষের মন নিয়ে। এক মনে কতক্ষণ ধরে এসব চিন্তা করছিলেন স্ক্রুজ, ঠিক বলতে পারবেন না। হঠাৎ চমকে উঠলেন। দরজায় টোকা দিচ্ছে কে যেন। শব্দটা কানে আসার সাথে সাথে খেলা ফেলে হুড়মুড় করে ছুটল বাচ্চার দল। দরজা খুলতে ঘরে ঢুকলেন বাবা। তার দুহাত ভরা ক্রিসমাসের খেলনা। বাচ্চারা সবাই একযোগে ঝাঁপিয়ে পড়ল বাবার উপর। কেউ চেষ্টা করলো হাত থেকে খেলনা কেড়ে নিতে, কেউ গলা ধরে ঝুলে পড়ল, কেউ ঘুষি মারতে লাগলো পিঠে, আবার কেউ বা পায়ে লাথি চালাতে লাগলো ভালোবাসার আতিশয্যে। এক ছেলে তো একটা খেলনা টার্কি ঢুকিয়ে দিল মুখের ভেতর। বাবা মা ছুটে গেল হা হা করে, আর ঠিক তখনই খিলখিল করে হেসে উঠল দুষ্টটা। অবশেষে একসময় থামল তাদের কোলাহল। একে একে উপরতলায় গিয়ে শুয়ে পড়ল সবাই। স্ত্রী আর মেয়েকে নিয়ে ফায়ারপ্লেসের ধারে গিয়ে বসলেন ভদ্রলোক। স্ক্রুজের মনে হলো তারও থাকতে পারত ওরকম একটি মেয়ে, জীবনের এই বিবর্ণ শীতকালে যে এনে দিতে পারত বসন্তের ছোঁয়া। চোখ দুটো ঝাপসা হইল তার। বেলি, স্ত্রীর দিকে ফিরে হাসি মুখে বললেন ভদ্রলোক। আজ বিকেলে তোমার এক পুরনো বন্ধুকে পেটলাম। কে? ভেবে বলো দেখি। মনে করছো পারবো না? হেসে উঠল মহিলা। মিস্টার স্ক্রুজ।
ঠিক বলেছ। আজ তার অফিসের পাশ দিয়ে আসছিলাম, একটা মোমবাতি জ্বেলে চুপচাপ বসেছিলেন তিনি। তার পার্টনারটি মরণাপন্ন। বিরাট এই পৃথিবীতে বেচারি সত্যিই বড় একা। ভূত? ভাঙা গলায় বললেন স্ক্রুজ। আমাকে এখনই অন্য কোথাও নিয়ে চলুন। কিন্তু এগুলো তো অতীতে ঘটে যাওয়া ঘটনার ছায়া মাত্র, বলল ভূত। একদিন যা ঘটে গিয়েছে তাই দেখতে পাচ্ছ তুমি। এই জন্য অযথা আমাকে দোষ দিও না। অন্য কোথাও নিয়ে চলুন, চেঁচিয়ে উঠলেন স্ক্রুজ। আমি আর পারছি না, পারছি না। ভূতটার দিকে তাকাতে স্ক্রুজ দেখলেন আজকের দেখা সবগুলো মানুষের ছায়া ভেসে উঠেছে তার মুখে। আমাকে ছেড়ে দিন, দয়া করে রেহাই দিন আমাকে। ভূতটার সাথে ধস্তাধস্তি করতে লাগলেন স্ক্রুজ। ভূতের কপালের আলোটা আরো উজ্জ্বল হয়ে উঠল। এক পর্যায়ে টুপিটা কেড়ে নিয়ে ভূতটার মাথার উপরে বসিয়ে দিলেন স্ক্রুজ। সাথে সাথে টুপির ভেতরে ঢুকে পড়ল ভূতটা। প্রাণপণে টুপিটা মেঝের উপর ঠেসে ধরলেন স্ক্রুজ, কিন্তু আলোর বন্যা কিছুতেই রোধ করতে পারলেন না। হঠাৎ নিজেকে ভীষণ ক্লান্ত মনে হলো তার। ঘুমে টলে উঠল সারা শরীর। সামনে তাকাতেই চোখে পড়ল বিছানা, তারপর আর কিছু মনে নেই। হঠাৎ করে ভেঙে গেল ঘুম। বিছানায় উঠে বসে স্ক্রুজ প্রথমটায় বুঝতে পারলেন না একটা বেজেছে কিনা। পরক্ষণে ভাবলেন নিশ্চয়ই বেজেছে, নইলে এত গাঢ় ঘুম হঠাৎ করে ভেঙে যেত না। মার্লের পাঠানো দ্বিতীয় ভূতটা আসবে এখন। ভীষণ ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্ক্রুজ ভাবলেন আজকের ভূতটা আবার না জানি চাদরে কোন দিক ধরে টান দেয়। কথাটা মনে হতেই চাদর গুটিয়ে রেখে আবার শুয়ে পড়লেন তিনি। তীক্ষ্ণ নজর রাখতে লাগলেন বিছানার চারপাশে। আজকে সরাসরি ভূতটার মুখোমুখি হবেন তিনি। চমকে দেওয়ার কোনো রকম সুযোগ দেবেন না। মোট কথা, সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে রইলেন স্ক্রুজ। শিশু কিংবা গন্ডার যে রূপ ধরে ভূতটা আসুক না কেন, ঘাবড়ে যেতে রাজি নন তিনি। ধীরে ধীরে কাটতে লাগলো সময়। একসময় ঢং করে একটা বাজতে সামান্য চমকে উঠলেন স্ক্রুজ। তার ধারণা ছিল রাত 1টা বেজে গেছে ঘুম থেকে ওঠার আগেই। অপেক্ষা করতে লাগলেন তিনি, কিন্তু কোনো ভূত এলো না। কেটে গেল 5 মিনিট, 10 মিনিট, এমনকি 15 মিনিট, তবুও এলো না কেউ। স্ক্রুজ লক্ষ্য করছেন 1টা বাজার সাথে সাথে লালাব একটা আলো এসে পড়েছে তার বিছানার ওপর। যদিও এর কোনো অর্থ তিনি খুঁজে পাননি। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন ভূত এলো না, বিষয়টা গোড়া থেকে ভাবতে লাগলেন স্ক্রুজ। একসময় তার মনে হলো আলোটা পাশের ঘর থেকে আসছে। দেখতে দেখতে ধারণাটা বদ্ধমূল হয়ে চেপে বসল তার মনে। উঠে পড়লেন তিনি, চটি পায়ে এগিয়ে চলেন পাশের ঘরের দিকে। তালায় হাত দিতেই অদ্ভুত গলায় কে যেন ডেকে উঠল তার নাম ধরে। ভেতরে ঢুকতে বলল। ঢুকলেন স্ক্রুজ। কোনো সন্দেহ নেই, ঘরটা তারই। কিন্তু অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে সেখানে। ছাদ আর দেয়াল থেকে ঝুলছে হোলি, মিস লটো আর আইভি। পাতাগুলোই আলো প্রতিফলিত হওয়ার ফলে মনে হচ্ছে অসংখ্য ক্ষুদে আয়না যেন বসানো হয়েছে সারা ঘর জুড়ে। অদ্ভুত দর্শন এক চুলো থেকে বেরোচ্ছে আগুনের উজ্জ্বল শিখা। মেঝের ওপর স্তূপীকৃত হয়ে পড়ে আছে টার্কি, রাজহাঁস, মুরগি, লবণ দেওয়া শুয়োরের মাংস, মায়ের দুধ না ছাড়া শুয়োরের ছানা, মাংসের বড় বড় টুকরো, সসেজ, কিমার চপ, প্লাম পুডিং, ঝিনুক, চেস্টনাট, লাল টকটকে আপেল, রসালো কমলা, মিষ্টি নাশপাতি, প্রকাণ্ড প্রকাণ্ড কেক আর বাটি ভর্তি পাঞ্চ। স্তূপটার পাশেই বসে আছে বিশাল এক হাসি খুশি ভূত, হাতে মশাল। জ্বলন্ত মশালটা মাথার উপরে উঁচু করে ধরায় তার আলো এসে পড়েছে স্ক্রুজের গায়ে। এসো, প্রফুল্ল গলায় বলল ভূত। পরিচয় পর্বটা সেরে ফেলা যাক। আরে এসো, সংকোচের কিছু নেই। ভূতটার সামনে গিয়ে মাথা নিচু করে রইলেন স্ক্রুজ। এতক্ষণ ধরে সাহস বজায় রেখেছিলেন তিনি। ভূতটার আচরণেও ভয়ের কিছু নেই, তবু কেন যেন চোখ তুলে তাকাতে ইচ্ছে হচ্ছে না। আমার দিকে চেয়ে দেখো, বলল ভূত। আমি বর্তমানকালের ক্রিসমাসের ভূত। সশস্ত্র ভঙ্গিতে তাকালেন স্ক্রুজ। সাদা পশমের ঘের দেওয়া সবুজ একটা রূপ পড়ে আছে ভূতটা। অত্যন্ত শিথিলভাবে পড়ার ফলে বেরিয়ে আছে প্রশস্ত বুক।
রোবের নিচ দিয়ে দেখা যাচ্ছে খালি পা, মাথায় জড়ানো একটা হলির মালা, গাঢ় বাদামি কোকড়ানো চুলগুলো বেশ লম্বা, মুখটা অমায়িক, কোমরের কাছটা ঝুলছে প্রাচীন একটা কোষ, যদিও তার ভেতর তরবারি নেই। কোষটার সারা গায়ে মরিচ ধরে গেছে। আমার মতো ভূত নিশ্চয়ই আগে কখনো দেখনি, বলল ভূতটা। জীবনেও না, বললেন স্ক্রুজ। আমাদের পরিবারে কম বয়সে কারোর সাথেও দেখা হয়নি কখনো, জানতে চাইল ভূত। মনে হয় না, বললেন স্ক্রুজ। কিছু মনে করবেন না, আপনার বুঝি অনেকগুলো ভাই? 1800-রও বেশি, বলল ভূত। আপনাদের পরিবারটি প্রশংসা না করে পারছি না, বিড়বিড় করে বললেন স্ক্রুজ। উঠে দাঁড়ালো ভূতটা। ভূত, নরম গলায় বললেন স্ক্রুজ, যেখানে খুশি নিয়ে চলুন আমাকে। গত রাতে গিয়েছিলাম ইচ্ছের বিরুদ্ধে, কিন্তু শিখেছি অনেক কিছু। যদি আপনিও আমাকে কিছু শেখাতে এসে থাকেন, এমন কিছু শেখান যাতে আমার উপকার হয়। আমার রোব স্পর্শ করো। রোবের একটা প্রান্ত চেপে ধরলেন স্ক্রুজ। হলি, মিসলটো, আইভি, টার্কি, রাজহাঁস, মুরগি, শুয়োরের নোনা মাংস, শুয়োর ছানা, সসেজ, চপ, পুডিং, পাঁচ, সব উধাও হয়ে গেল চোখের পলকে। উধাও হলো ঘর, চুলোর আগুন, লালা বালু, এমনকি রাত। দুজনে এসে পৌঁছল শহরের এক রাস্তায়। ক্রিসমাসের সকাল। বাড়ির সামনে থেকে বরফ পরিষ্কার করতে করতে বেসুরো গলায় গান গাইছে লোকেরা। চারপাশ আর ছাদে বরফ থাকায় বেশ কালো মনে হচ্ছে বাড়িগুলোর সম্মুখ ভাগ। রাস্তায় জমে আছে পুরো বরফ, তার উপরে দেখা যাচ্ছে গাড়ির চাকার দাগ। মোড়ের কাছে অসংখ্য চাকা অতিক্রম করেছে একে অপরকে। মুখ গোমরা করে আছে আকাশ, ছোট ছোট গলিগুলোর শ্বাসরোধ করতে চাইছে মলিন কুয়াশা। আপাত দৃষ্টিতে আনন্দে কোনো চিহ্ন নেই শহরে কিংবা আবহাওয়ায়, তবু একটা প্রফুল্ল ভাব যেন ছড়িয়ে আছে চারপাশে। মনে হচ্ছে আনন্দের বার্তা নিয়ে হয়তো সূর্য আসবে দূরদেশ থেকে, প্রকৃতিকে ভরিয়ে দিবে হাসির হিল্ললে। গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন চার্লস ডিকেন্সের লেখা এ ক্রিসমাস ক্যারল। আজ ছিল এর 3য় পর্ব। আমাদের গল্পপাঠ আপনার কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, নতুন যারা আছেন তাদেরকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।